হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সমিশ। সামনে ত্রিপুরা পুলিশের রিটেন এক্সাম। আশা করছি আপনাদের প্রস্তুতি ভালোই চলছে। আপনাদের প্রস্তুতিটাকে আরও বেটার করার জন্য আজকে ম্যাথমেটিক্সের উপর কিছু কোশ্চেন্স নিয়ে এসেছি। তো যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজকে ফলো করতে ভুলবেন না। তো শুরু করা যাক। আজকের ফার্স্ট কোশ্চেনটি হলো, একটা নাম্বার আছে, নাম্বারটি হলো 631264। 631264 এই সংখ্যাটার মধ্যে যে দুটো ছয় আছে ওই ছয় দুইটার স্থানীয় মানের পার্থক্য জিজ্ঞেস করেছে। ঠিক আছে, তাহলে স্থানীয় মান জিনিসটা কি? স্থানীয় মান হচ্ছে এটা কোন স্থানে আছে তা বোঝাচ্ছে। যেমন কি একটা নাম্বারের স্থানগুলিকে বোঝায়, এটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ঠিক আছে, এগুলি হচ্ছে ওদের স্থানীয় মান। তাহলে এই ছয়টা আছে লক্ষের স্থানে, তার মানে এটার স্থানীয় মান হবে 6 লক্ষ। আর দ্বিতীয় ছয়টা আছে দশকের ঘরে, তাহলে ওর স্থানীয় মান হবে 60। ওরা জিজ্ঞেস করেছে এই দুইটার মধ্যে পার্থক্য কত। তাহলে 6 লক্ষ থেকে আমরা যদি 60কে মাইনাস করি তাহলে আমাদের আনসারটা আসছে 5,99,940। তাহলে এখান থেকে আমাদের আনসারটা আসবে অপশন সি। ঠিক আছে, তো আমরা চলে যাই নেক্সট কোশ্চেনটার মধ্যে। নেক্সট কোশ্চেনটাতে কি জিজ্ঞেস করেছে যে 969782 সংখ্যাটিতে 6-এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য কত। ঠিক আছে, তাহলে স্থানীয় মানটা তো আমরা এর আগের কোশ্চেনে জেনে গেছি। এবার হচ্ছে প্রকৃত মান কি। প্রকৃত মান হচ্ছে যেই নাম্বারটা তোমাদেরকে জিজ্ঞেস করেছে ওই নাম্বারটাই। তাহলে এখানে যেহেতু 6 জিজ্ঞেস করেছে, 6-এর প্রকৃত মান তো 6। আর স্থানীয় মান, স্থানীয় মানের মধ্যে একক, দশক, শতক, হাজার। তো 6 নাম্বারটা যে আছে ও হাজারের স্থানে আছে, তাহলে ওর স্থানীয় মান হবে 6000। আর 6000 থেকে 6-এর প্রকৃত মান 6, তাহলে এই 6টাকে যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের আনসার থাকবে 5994। তাহলে আমাদের এখানে আনসারটা আসছে অপশন বি। ঠিক আছে, তাহলে দেখা যাক নেক্সট কোশ্চেনটা কি। দুটি সংখ্যার গসাগু বলে দিয়েছে 8। যদি দুটি সংখ্যার গসাগু 8 হয়, গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এটা যদি 8 হয় তখন বলেছে যে নিচের কোন সংখ্যাটি লসাগু হতে পারবে না। তো লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এখন যদি গসাগু 8 হয় তার মানে ওই সংখ্যাগুলি সবগুলির মধ্যে একটা কমন যে গুণনীয়ক আছে সেটা হবে 8 ফ্যাক্টর। তো 8 হিসেবে একটা ফ্যাক্টর থাকবে যেটা আমাদের লসাগুর মধ্যেও দেখা যেতে হবে। তাহলে এখানে যে অপশনগুলি দেওয়া আছে সেগুলির মধ্যে 56 মানে 7 × 8, 24 মানে 3 × 8, 48 মানে 6 × 8। কিন্তু এখানে যে 60 যে নাম্বারটা আছে সেটা 8 দিয়ে ডিভিজিবল না, তার মানে 60 এর একটা গুণনীয়ক বা ফ্যাক্টর 8 না, তার মানে লসাগু 60 হওয়াটা পসিবল না। তাহলে এখানে আমাদেরকে জিজ্ঞেস করেছিল যে কোনটা লসাগু হতে পারবে না, তাহলে আমাদের নাম্বারটা হবে 60। তো আমাদের আনসার হচ্ছে অপশন ডি। দেখা যাক নেক্সট কোশ্চেনে কি আছে। নেক্সট কোশ্চেনটিতে বলেছে এক ব্যক্তি 5 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হেঁটে 12 মিনিটে একটি ব্রিজকে অতিক্রম করে। তাহলে ব্রিজটি, এটা দৈর্ঘ্য হবে, ঠিক আছে, দৈর্ঘ্য কত বের করতে বলেছে। এখন ওই ব্যক্তির হাঁটার গতিবেগ দেওয়া আছে, তো হাঁটার গতিবেগ হলো 5 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, আর ও 12 মিনিট টাইম লেগেছে ওই ব্রিজটাকে অতিক্রম করতে। তাহলে প্রথমে এই যে 5 কিলোমিটার পার আওয়ারের যে স্পিডটা আছে, গতিবেগটা আছে, ওইটাকে আমি মিটার পার সেকেন্ডে নিয়ে যাই। তাহলে 5কে মিটার পার সেকেন্ডে নিতে হলে প্রথম কিলোমিটারের জন্য আমরা জানি 1 কিলোমিটার হলো 1000 মিটারের সমান, ওইটা। আর 1 ঘন্টাকে যদি আমার সেকেন্ডে নিতে হয় তাহলে ওইটাকে 3600 মানে 3600 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে এটা হয়ে যাবে আমার ফাইনাল যে স্পিডটা আছে ওইটাই, শুধু ইউনিট হবে মিটার পার সেকেন্ডে। তাহলে আমি যদি ক্যান্সেলেশন করি 5 দিয়ে 2 দিয়ে ক্যান্সেল করলে 5, আর এটা হচ্ছে 18। তাহলে আমার ফাইনাল যে নাম্বারটা আসছে স্পিড হিসেবে এটা হচ্ছে 25/18 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার
ওই লোকটার স্পিডটা বেরিয়েছে মিটার পার সেকেন্ডে। তো স্পিড বেরিয়েছে মানে হচ্ছে ওর 1 সেকেন্ডে ও যে ডিস্টেন্সটা কভার করছে সেটা হচ্ছে 25/18। এইবার ওরা জিজ্ঞেস করেছে ব্রিজটির দৈর্ঘ্য কত, তাহলে ওই দৈর্ঘ্যটা হবে ও 12 মিনিটে যে ডিস্টেন্সটা কভার করছে সেটাই হবে ব্রিজটার দৈর্ঘ্য। তাহলে ও যদি 1 সেকেন্ডে যদি 25/18 মিটার ডিস্টেন্স কভার করে, তাহলে এই 12 মিনিটকে আমি যদি সেকেন্ডে নিই তাহলে 12 × 16 হবে। তো 12 × 60 মিনিটে ও কতটুকু ডিস্টেন্স কভার করবে, এটাকে ওইটার সাথে মাল্টিপ্লাই করতে হবে, 25/18 এর সাথে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 25/18 মাল্টিপ্লাইড বাই 12 × 60, ঠিক আছে? এইটা হবে আলটিমেটলি ব্রিজটার যে দৈর্ঘ্য আছে সেটা। তাহলে এটাকে যদি আমরা ক্যান্সেলেশন করি, 6 দিয়ে ক্যান্সেল করলে 3, 6 দিয়ে ক্যান্সেল করলে 2, 3 দিয়ে যদি ক্যান্সেল করি তাহলে 20। তাহলে এটার আনসার আসছে 25 × 2 50, 50 × 20 মিনস 1000, ঠিক আছে? তাহলে আমাদের আনসার আসবে অপশান এ। বোঝা গেল? এটা হবে আমাদের অপশান। তো ব্রিজটার দৈর্ঘ্য কত ছিল? 1000 মিটার। দেখা যাক নেক্সট কোশ্চেনটি। নেক্সট কোশ্চেনটিতে বলেছে কোনো একটি সংখ্যার 40% সংখ্যাটির 55% অপেক্ষা 12 কম হলে সংখ্যাটি কত হবে? ঠিক আছে, তো একটি সংখ্যারই ফার্স্টে 40%, তারপরে আছে 55%। এই দুইটার মধ্যে ডিফারেন্স ওরা বলে দিয়েছে 12। তাহলে ওরা বলছে যে সংখ্যাটি কত হবে। তো এখানে ডিফারেন্সের যে নাম্বার ভ্যালু সেটা দিয়েছে, আর আমরা এখান থেকে পার্সেন্টেজ ডিফারেন্সটাও বের করতে পারবো। তার মানে এই পার্সেন্টেজ দুইটার মধ্যে পার্থক্য কত? 55 - 40, এত পার্সেন্টের পার্থক্য আছে, দ্যাট মিনস 15%-এর পার্থক্য আছে, ঠিক আছে? আর নাম্বার পার্থক্য মানে এই 15%-এর পার্থক্যের জন্য ওই নাম্বার দুইটার মধ্যে পার্থক্য কতটুকু হচ্ছে? 12। তাহলে আমি যদি ওই নাম্বারটারই 15% বের করি সেটাও আমার 12 সমানই হতে হবে, ঠিক আছে? তাহলে নাম্বারটা বের করার জন্য আমরা কি করব? সাপোজ ধরে নিচ্ছি যে নাম্বারটা ছিল x, তাহলে ওই x এর যে 15% মিনস 15/100, ওইটা কিসের সমান হবে? 12 এর সমান হবে, ঠিক আছে? এখান থেকে আমরা এই নাম্বারটা পেয়ে যাব। তাহলে এটাকে যদি ক্রস মাল্টিপ্লাই করে সাইড চেঞ্জ করি তাহলে হবে x = 12 × 100/15। 5 দিয়ে ক্যান্সেল করলে 3, 5 দিয়ে ক্যান্সেল করলে 20, 3 দিয়ে ক্যান্সেল করলে 4, দ্যাট মিনস আমাদের আনসার আসছে 80, ঠিক আছে? তো 80 হবে সেই নাম্বারটা, ঠিক আছে? বোঝা গেল? তো আমরা করেছি জাস্ট পার্সেন্টেজের যে ডিফারেন্স ভ্যালুটা ছিল সেই যে নাম্বারের তত নাম্বারটা, যে নাম্বারটা ওরা দিয়েছে সেটার তত পার্সেন্ট তো 12 এর সমান হবে, ওইটাকে জাস্ট ইকুয়াল করেছি, ওইখান থেকে নাম্বারটা পেয়ে গেছি, ঠিক আছে? তো এখানে আমাদের আনসারটা হচ্ছে 80। দেখা যাক নেক্সট কোশ্চেনে কি আছে। নেক্সট কোশ্চেনটা জিজ্ঞেস করেছে তামা ও দস্তার একটি মিশ্রণে 36% দস্তা এবং বাকিটা তামা আছে, ঠিক আছে? তো ওরা জিজ্ঞেস করছে 425 গ্রাম মিশ্রণের মধ্যে তামার পরিমাণ কত হবে। তাহলে ওরা চাইছে তামারটা। তো ফার্স্টে আমরা টোটাল মিশ্রণটা জানি আর তামার পার্সেন্টেজ ভ্যালুটা আমরা বের করতে হবে। তো ওরা বলে দিয়েছে যে দস্তা আছে 36%, তাহলে তামা কতটুকু থাকবে? 100 - 36, কারণ টোটালটা যদি 100% হয়, এর মধ্যে 36 যদি দস্তা হয়, তাহলে বাকি 100 - 36 মিনস 64% হবে আমাদের তামা। এই যে 64%টা আছে সেটা কিসের? টোটালের যতটুকু মিশ্রণ আমি নেব। তো ওরা এখানে মিশ্রণটা নিয়েছে 425 গ্রাম। তাহলে এই 425 গ্রামের মধ্যে থেকে যে 64% পোর্শনটা আসবে সেটাই হবে আমাদের তামার পরিমাণ। তাহলে আমি এখানে যদি ক্যান্সেল করি, 25 দিয়ে ক্যান্সেল করলে 4, 25 দিয়ে ক্যান্সেল করলে 17, আর 4 দিয়ে ক্যান্সেল করলে 16,
ঠিক আছে। আর 16 ইন্টু 17 মাল্টিপ্লাই করলে আসবে 272, ঠিক আছে। তো এই দুইটা মাল্টিপ্লাই করে দেখতে পারো, 17 ইন্টু 16, এই দুইটাকে মাল্টিপ্লাই করলে আসছে 272। তাহলে আমাদের অপশান আসবে অপশান ডি, ঠিক আছে। তো এই যে 425 গ্রাম মিশ্রণটা আছে ওইটার মধ্যে 272 গ্রাম থাকবে আমাদের তামা, ঠিক আছে। নেক্সট কোশ্চেনটি হলো অনিক, একজনের নাম বলেছে অনিক 15% লাভে 8,625 টাকা দিয়ে একটি মোবাইল বিক্রি করলো, মোবাইলটির ক্রয় মূল্য নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। এখন অনিকের এটা ছিল তার বিক্রয় মূল্য, ঠিক আছে। 8,625 যে টাকাটা আছে এটা হচ্ছে তার বিক্রয় মূল্য, আর ও এই বিক্রিটার মধ্যে 15% লাভ করেছে, ঠিক আছে। তো এটাকে আমি এসপি বা সেল প্রাইস হিসেবে লিখছি, এটা হচ্ছে 8,625 টাকা। আর ওর যে প্রফিট পার্সেন্ট ছিল, প্রফিট পার্সেন্ট এটা ছিল 15%। এখন ওরা বলছে এটা কত টাকা দিয়ে ও কিনেছিল, ওর ক্রয় মূল্য নির্ণয় করতে। তো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের মধ্যে যদি লাভের হার অথবা লোকসানের হার যদি দেওয়া থাকে তখন আমাদের কিছু শর্টকাট ফর্মুলা আছে। এখানের ক্ষেত্রে আমি ফর্মুলাটা বলে দিচ্ছি। এখানে আমাদের এসপি মানে বিক্রয় মূল্যটা দেওয়া আছে, তাহলে আমাদের ক্রয় মূল্যটা দরকার হবে। ক্রয় মূল্য মিনস কস্ট প্রাইস অথবা সিপি হিসেবে আমি লিখছি। তো আমাদের ক্রয় মূল্যটা বের করতে হলে এটার সূত্র গিয়ে হচ্ছে উপরে থাকবে 100 ডিভাইডেড বাই নিচে 100 প্লাস যে প্রফিট পার্সেন্টটা আছে সেটা, যেটা পার্সেন্টেজ দেওয়া থাকবে ইনটু সেলিং প্রাইস, ঠিক আছে। এই সূত্রটা তোমাদের অনেক জায়গায় কাজে লাগবে। এমন টাইপের যতগুলি কোশ্চেন থাকবে যেখানে তোমাদের বিক্রয় মূল্য দেওয়া থাকবে আর লাভের হার অথবা লোকসান দেওয়া থাকবে, তখন এই ফর্মুলাটা ইউজ হবে। শুধু ডিফারেন্স এই জায়গায়, যদি লাভের হার দেওয়া থাকে তখন 100 ডিভাইডেড বাই 100 প্লাস যে পার্সেন্টেজ, লাভের যে শতকরা হারটা দেওয়া আছে সেটা 100 সাথে প্লাস হবে। যদি লস হয় তাহলে 100 মাইনাস লস পার্সেন্টেজ, এটা এখানে মাইনাস করে পার্সেন্টেজটা লিখতে হবে, আর সেটা হবে এসপিটা মানে সেলিং প্রাইসটা। তো এখানের ক্ষেত্রে আমাদের কস্ট প্রাইসটা কত দাঁড়াবে, যে 100 ডিভাইডেড বাই 100 প্লাস আমাদের কত পার্সেন্ট আছে, 15%। তাহলে এটা আমরা লিখে নিতে পারি 115। আর এটা কার সাথে মাল্টিপ্লাই হবে, আমাদের যে এসপিটা আছে সেটার সাথে, মানে সেলিং প্রাইস, যেই দামে ও বিক্রি করেছে। তাহলে এটাকে যদি আমি মাল্টিপ্লাই করি 8625, এবার এখান থেকে ক্যান্সেলেশন হবে। ফার্স্টে 5 দিয়ে ক্যান্সেল করি, 23, 5 দিয়ে ক্যান্সেল করলে 1725, ঠিক আছে। 5 দিয়ে ক্যান্সেল করলে এটা 1725। তাহলে 23 দিয়ে আশা করছি এটা এক্স্যাক্টলি ডিভিজিবল হওয়ার কথা। 23 ইন্টু 1725 ডিভাইডেড বাই 23 যদি করি, ফার্স্টে 7 টাইমস যদি হয় তাহলে হচ্ছে 1 2 6, এখানে হচ্ছে 1 আর এখানে 1 5, ঠিক আছে। তাহলে এটা 5 টাইমস 1 1 5, হ্যাঁ এটা এক্স্যাক্টলি ডিভিজিবল, তাহলে আমার আসছে 75। তো এটাকে যদি আমি এটা দিয়ে ক্যান্সেল করি তাহলে এটার আনসার আসবে 70। এটার আনসার আসবে 75। তাহলে এখানে 75 আছে আর 100 আছে, তাহলে এই দুইটাকে মাল্টিপ্লাই করলে আমাদের ফাইনাল আনসার পাওয়া যাচ্ছে 7500, ঠিক আছে। তো এই যে 7500টা আছে এটাই ছিল তার সিপি অর্থাৎ ক্রয় মূল্য, কস্ট প্রাইস যেটাকে বলা হয়। তাহলে আমাদের আনসারটা আসছে অপশান এ 7500, ঠিক আছে। নেক্সট কোশ্চেনটাতে যাওয়া যাক। সুনীল 15% ক্ষতিতে 1700 টাকা দিয়ে একটি সাইকেল বিক্রয় করলো। সাইকেলটিকে কত টাকায় বিক্রি করলে 15% লাভ থাকতো? তাহলে এখানেও আগেরটাতে যেমনভাবে বলেছিলাম, ফার্স্টে কি দিয়েছে, বিক্রয় মূল্য দিয়েছে এবং ক্ষতির হার দিয়েছে, ঠিক আছে। এবার বলছে ও যদি 1700 টাকায় বিক্রি না করে
কত টাকায় বিক্রি করলে এই 15% ক্ষতিটার জায়গায় 15% ওর লাভ হতো। তাহলে ফার্স্টে আমাদের কি জানতে হবে, ফার্স্টে এখান থেকে আমরা বের করব যে ও অ্যাকচুয়ালি জিনিসটা কিনেছিল কত দিয়ে, সেটার উপর ডিসাইড করে আমাদের নেক্সট যে বিক্রয় মূল্যটা আছে সেটা বের করতে হবে। তো ফার্স্টের যে ফর্মুলাটা আছে ওইটাকে ইউজ করে আমরা এখান থেকে যে ওর ক্রয় মূল্যটা আছে সেটা বের করব। সেটার জন্য সূত্র হচ্ছে ক্রয় মূল্যটা 100 ডিভাইডেড বাই 100 প্লাস সরি এখানে ক্ষতি বলেছে, তাহলে এটা মাইনাস হবে। ঠিক আছে, ক্ষতি হলে মাইনাস হয়, তাহলে 100 মাইনাস 15 ইন্টু 1700 যে টাকাটা দিয়ে ও বিক্রি করেছে মানে বিক্রয় মূল্য। তাহলে এটাকে ক্যালকুলেট করলে আমাদের ক্রয় মূল্যটা আসবে। তাহলে এটা ক্যালকুলেট করে দেখি, 100 ডিভাইডেড বাই 100 মাইনাস 15 মানে 85 ইন্টু 1700। তো 17 দিয়ে ক্যান্সেল করলে 100, 17 দিয়ে ক্যান্সেল করলে 5, 5 দিয়ে ক্যান্সেল করলে 20। তাহলে আমাদের আলটিমেট আনসার আসছে 2000। তাহলে অ্যাকচুয়ালি ওর যে সাইকেলটা ছিল সেটার ক্রয় মূল্য ছিল 2000 রুপিস। তাহলে এখন এই 2000-এর উপরে ও যদি ওই সাইকেলটাকে কত টাকা দিয়ে বিক্রি করলে ওর 15% লাভ হবে, তাহলে এক্ষেত্রে আমি বলছি আরেকটা যে সূত্র আছে যেটার মধ্যে তোমাদেরকে ধরো ক্রয় মূল্য দেওয়া আছে, তখন তোমরা বিক্রয় মূল্য বের করবে, তখন যে সূত্রটা লাগবে ওইটা ইউজ করতে হবে। তো যদি ক্রয় মূল্য দেওয়া থাকে, বিক্রয় মূল্য বের করার সূত্রটা হচ্ছে এসপি মানে সেলিং প্রাইস। এসপিটা হচ্ছে যদি লাভ হয়, এখানে 15% লাভের কথা বলছেন, তো লাভের যে পার্সেন্টেজটা আছে সেটাকে প্লাস করতে হবে। 100 প্লাস এক্ষেত্রে 15% লাভ, তাহলে 15 ডিভাইডেড বাই হবে 100 আর যে ক্রয় মূল্যটা দিয়েছে সেটা। ঠিক আছে, ক্রয় মূল্য আমাদের বেরিয়েছিল 2000, তাহলে আমরা এখানে 2000 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব। তো আলটিমেটলি এটা হবে আমাদের ফাইনাল যে বিক্রয় মূল্য, যেটাতে বিক্রি করলে ওর 15% লাভ হতো সেটা। তাহলে যদি ক্যান্সেল করি, দুইটা জিরো ক্যান্সেল করলাম, আর এটা হচ্ছে 115 ইন্টু 20। ঠিক আছে, তাহলে এটার আনসার আসছে 115 ইন্টু 2 মিনস 230 আর হচ্ছে একটা জিরো, তাহলে 2300 আমাদের ফাইনাল আনসার আসছে। তাহলে এই 2300 রুপিসে যদি ও বিক্রি করতো সাইকেলটা, তাহলে ওর 15% লাভ হতো 15% ক্ষতির জায়গায়। তাহলে আমাদের আনসারটা হবে কোনটা, অপশান সি। ঠিক আছে, 2300। বোঝা গেল? নেক্সট কোশ্চেনটা দেখা যায়। নেক্সট কোশ্চেনটা হচ্ছে বলছে যদি বার্ষিক সুদের হার, এটা সুদের থেকে টপিক থেকে, যদি বার্ষিক সুদের হার 5% থেকে বেড়ে 6% হয়, সরল সুদ 25 টাকা বৃদ্ধি পায়। এটা ওই আগের একটা নাম্বারের অঙ্ক করেছিলাম যে বৃদ্ধিটা ওইটার মতোই সেম হবে। এখানে ওরা বলছে সুদের হার ফার্স্টে ছিল 5%, ঠিক আছে, তারপরে হয়ে গেছে 6%। এমন যদি হয় তাহলে ইয়ারলি যে অ্যামাউন্টটা বেড়েছে, যে টাকাটা বেড়েছে সুদ হিসেবে, সেটা হচ্ছে 25 টাকা। ঠিক আছে, তাহলে এই 25 টাকাটা বেড়েছে কেন? ওই 5 থেকে 6-এর মাঝে যে বৃদ্ধিটা আছে, দ্যাট মিনস কত পার্সেন্ট, 1%-এর যে বৃদ্ধিটা আছে, টোটাল যে আসলটা ছিল ওই আসলের উপর 1% হবে এই 25 টাকার সমান। ঠিক আছে, যেহেতু ওরা অ্যামাউন্টটা এখানে দিয়ে দিয়েছে কতটুকু বৃদ্ধি হয়েছে সেটা, তাহলে 5% আগে ছিল, হয়ে গেছে এটা 6%। তো আমার আলটিমেটলি বৃদ্ধি হয়েছে কতটুকু, 1%। আর এই 1%টা কিসের উপরে, যেই আসলটা ছিল আমার সেটার উপরেই বাড়বে, আর ওই বাড়াটা কত, 25 টাকা। তাহলে আমার যে আসলটা ছিল সেটাকে যদি আমি x ধরি, আর ওই x এর 1% মানে 1/100 মাল্টিপ্লাই করতে হবে, ওইটা হবে কিসের সমান, 25-এর সমান। ঠিক আছে, এটাকে আবার I equals to PRT/100 এর যে সরল সুদের যে সূত্রটা আছে ওইটা দিয়েও করা যায়। ঠিক আছে, কিন্তু এখানে এটা একটু ইজি হবে। তাহলে এটা হচ্ছে আমার যে আসলটা আছে, যেটার উপরে আমরা সুদটা ক্যালকুলেট করছিলাম সেটা বেরোবে। তাহলে এখানে কি আছে, আসলটার উপরে যে 1%টা আছে সেটাই হবে আমাদের 25 টাকা। তাহলে এবার x ইকুয়ালস টু কি হবে, এটা ওইদিকে গেলে ক্রস মাল্টিপ্লাই হয়ে 2500 হয়ে যাবে। সুতরাং x এর ভ্যালুটা কি আসছে আমার, 2500 টাকা। তাহলে আমার আসলটা কত ছিল, 2500। অপশান হচ্ছে বি, এটাই হবে কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা দেখা যাক। নেক্সট কোশ্চেনটা হচ্ছে
আরেক ব্যক্তির নাম দিয়েছে সুমনা। সুমনার বার্ষিক 5% সরল সুদের হারে 6 বছরের জন্য কিছু টাকা ধার করেন। যদি তাকে সুদ বাবদ মোট 618 টাকা দিতে হয় তাহলে আসল কত? ঠিক আছে, এটাও সরল সুদের থেকে। এখন সরল সুদের যে সূত্রটা আছে, সূত্রটা হলো সিম্পল ইন্টারেস্ট সরল সুদ, সেটা হচ্ছে পি ইন্টু আর ইন্টু টি, যেখানে ডিভাইড বাই 100, যেখানে পিটা বোঝাচ্ছে আসলটা, যেই টাকাটা ও ধার নিয়েছিল সেটা, আর হচ্ছে কত রেট মানে কত হারে, বাৎসরিক কত হারে ও সুদটা টাকাটা ধার নিয়েছিল সেটা, আর টি হচ্ছে টাইম, যে কত সময়ের জন্য নিয়েছে। তো এই তিনটা যদি দেওয়া থাকে তাহলে আমাদের সরল সুদ বেরিয়ে আসে হচ্ছে পি আর টি ডিভাইডেড বাই 100। তো এখানের মধ্যে আমাদেরকে কি কি দিয়ে দিয়েছে? রেট অফ ইন্টারেস্ট মানে সরল সুদের হারটা দিয়ে দিয়েছে, আর টি মানে সময়টা দিয়েছে, 6 বছরের জন্য নিয়েছে, আর সরল সুদ ও সুদ বাবদ কত টাকা পে করেছে ওইটাও দিয়েছে, দ্যাট মিনস 618 টাকা। তো এই সূত্রটার মধ্যে যদি আমরা ভ্যালুগুলি বসিয়ে দিই তাহলে এখান থেকে অটোমেটিক্যালি আসলটা পেয়ে যাব। তাহলে আমরা কি থাকবে, সরল সুদ এসআই, এটার ভ্যালু দিয়েছে ওরা 618 টাকা। তো 618 টাকা সুদ এসেছে কিসের জন্য? আসলটা আমার জানা নেই, এটা বের করতে হবে। ঠিক আছে, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5%, দ্যাট মিনস এটা হবে 5, আর কত দিনের জন্য নিয়েছিল? 6 বছরের জন্য, তাহলে এটা হবে 6 ডিভাইডেড বাই 100। তো এখান থেকে আমার যদি পি এর ভ্যালুটা বের করতে হয় তাহলে আমার কি করতে হবে, এই যে 100টা আছে সেটা এখানে এসে মাল্টিপ্লাই হবে, আর এই দুইটা জিনিস ডিভিশনে যাবে। এটা সিম্পল ক্রস মাল্টিপ্লিকেশনের একটা রুল। ঠিক আছে, এখন তাহলে এখান থেকে আমি পি এর ভ্যালু কি লিখতে পারি? পি এর ভ্যালু লিখতে পারি 618 ইন্টু 100 ডিভাইডেড বাই 5 ইন্টু 6। বোঝা গেল? এখন যদি এটাকে 6 দিয়ে ডিভাইড করি তাহলে 1 0 আর এটা হচ্ছে 3, তাহলে 103 6 দিয়ে ডিভাইড করলে আর 5 দিয়ে ডিভাইড করলে তো 20। এখন তাহলে আমাদের অরিজিনাল আসলটা কত হবে? আসলটা হচ্ছে 103 আর 20 এর যে গুণফলটা আছে সেটা, দ্যাট মিনস 2060। এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। দ্যাট মিনস সুমনা যে ব্যক্তিটা আছে ও 2060 টাকা ধার হিসেবে নিয়েছিল 5% হারে 6 বছরের জন্য, যার ফলে ওর সরল সুদ এসেছে 618 টাকা। তাহলে এখানে আমাদের আনসারটা আসছে 2060, দ্যাট মিনস অপশন ডি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ওকে, তো আজকের জন্য আপাতত এতটুকুই। আশা করছি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। আজকের ক্লাস রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে তো তাহলে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের ফিডব্যাক আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ত্রিপুরা পুলিশ এক্সামের আগে এমন টাইপেরই প্র্যাকটিস ক্লাসেস আরও আসতে চলেছে, তো সেগুলির জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।